and welcome to my channel English Guru। তো আগের দিন আমরা ভার্বের দুটো লেকচার দেখেছি, আর সেই দুটো লেকচারে ভার্বের কিছু টাইপ নিয়ে আলোচনা করা হয়েছিল। একটা হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের সঙ্গে প্রিপোজিশনের কি রিলেশন, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব যেটাকে হেল্পিং ভার্ব নামে পরিচিত, একটা হচ্ছে মেন ভার্ব যেটা অ্যাকশন ভার্ব নামে পরিচিত, আর একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের সঙ্গে তাদের কি রিলেশন বা ডিফারেন্স কি সেটা আমরা দেখেছি। আজকে আমরা ভার্বের একটি গুরুত্বপূর্ণ একটি ভার্ব, আর এটা খুবই কনফিউজড ভার্ব, সেটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কনফিউজ চ্যাপ্টার, যেটা বুঝতে খুবই কনফিউশন হয়। তো প্রথমে আমরা দেখবো যে ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি। তো এখানে আমি কতগুলো সেন্টেন্স লিখেছি, 1 2 3 4। এই সেন্টেন্স গুলো আমি পড়ে শোনাই, তারপর আমি এখানে চিনতে সাহায্য করব কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, তাকে কিভাবে ডিফাইন করা হয়। তো এইখানে এই সেন্টেন্সে প্রথমে লেখা আছে, স্বাতি অ্যান্ড লেখা রাইট এ লেটার টু উইন মাই হার্ট। স্বাতি এবং লেখা আমার হৃদয় জেতার জন্য একটি চিঠি লিখেছি, এটা। দ্বিতীয়টাতে লেখা আছে, স্বাতি রাইটস এ লেটার টু উইন মাই হার্ট। স্বাতি একটি চিঠি লিখেছে যে সে আমার হৃদয় জেতার জন্য। 3 নম্বর হচ্ছে, স্বাতি ইজ রাইটিং এ লেটার টু উইন মাই হার্ট, স্বাতি একটি চিঠি লিখছে আমার হৃদয় জেতার জন্য। 4 নম্বর বলছে, স্বাতি উইল রাইট এ লেটার টু উইন মাই হার্ট, স্বাতি আমার হৃদয় জেতার জন্য একটি চিঠি লিখবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো প্লুরাল আছে, স্বাতি লেখা দুজন ব্যক্তি কথা বলছে, এখানে স্বাতি একজন ব্যক্তি, এখানে একজন। কিন্তু এইখানে যদি আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ভার্ব রাইট দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, রাইটস দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, ইজ রাইটিং দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, উইল রাইট দেখতে পাচ্ছি। তো এই ধরনের ভার্ব দেখতে পাচ্ছি আমরা। এখানে দুই ধরনের ভার্ব আছে। একটা ভার্ব যেখানে আমরা দেখতে পাচ্ছি এইটা, যেটা সাবজেক্টের সঙ্গে বা টেন্সের সঙ্গে বদলে যাচ্ছে, এটা এক ধরনের ভার্ব যেটা সাবজেক্টের সঙ্গে টেন্সের সঙ্গে বদলে যাচ্ছে। কিভাবে? এখানে স্বাতি আর লেখা দুজন আছে, তাই এখানে রাইট হয়েছে। এখানে স্বাতি সিঙ্গেল আছে, সিঙ্গুলার, তাই রাইটস হয়েছে। এখানে স্বাতি প্রেজেন্ট টেন্সে আছে, তাই ইজ রাইটিং হয়েছে। এখানে স্বাতি ফিউচার টেন্স আছে, তাই উইল রাইট হয়েছে। তো সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার প্লুরালের সঙ্গে ভার্বের চেঞ্জ আসছে, বা টেন্সের সঙ্গে ভার্বের চেঞ্জ আসছে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এটা ফিউচার ইনডিফিনিটে। তো এটা দেখছি যে টেন্সের সঙ্গে একটা ভার্ব টেন্সের সঙ্গে বা সিঙ্গুলার প্লুরালের সঙ্গে সেটা চেঞ্জ হচ্ছে, তার রূপ পাল্টাচ্ছে। তো এই যে চেঞ্জ হচ্ছে সেইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এইখানে আরেকটা ভার্ব আছে যে কিন্তু টেন্স চেঞ্জ হলো কি সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল হলো, তাতে কোনো রকম কোনো পরিবর্তন নেই। সেটা হচ্ছে এই ভার্বটা, টু উইন। টু উইন, টু উইন, টু উইন, এর কোনো পরিবর্তন নেই। কালের সঙ্গে, সময়ের সঙ্গে বা সাবজেক্টের কিছু সিঙ্গুলার প্লুরালের সঙ্গে কোনো রকম পরিবর্তনই নেই, টু উইন। তো যে পরিবর্তন হয়নি সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব এনএফভি, আর ফাইনাইট ভার্ব এফভি। তো ফাইনাইট ভার্বের ক্ষেত্রে দেখলাম যে, তাহলে যদি ফাইনাইট ভার্বকে আমরা ডিফাইন করি যে ফাইনাইট ভার্ব কি, তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে একটা সাবজেক্টে, এটাকে মেন ভার্ব বলে ফাইনাইট ভার্বকে। তো যে সাবজেক্টে টেন্সের সঙ্গে চেঞ্জ হতে থাকে, বা সিঙ্গুলার প্লুরাল হলে পরে চেঞ্জ হতে থাকে, তাহলে তাকে বলে ফাইনাইট ভার্ব। দেখি টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স আছে, রাইটস হয়েছে। এইখানে কন্টিনিউয়াস টেন্স আছে, ইজ রাইটিং হয়েছে। ফিউচার আছে, উইল রাইট হয়েছে। তো টেন্সের সঙ্গে চেঞ্জ হতে থাকছে, আর সিঙ্গুলার প্লুরাল চেঞ্জ হতে থাকছে। স্বাতি অ্যান্ড লেখা, এখানে দুজনের কথা আছে, তো এখানে রাইট হয়েছে। আর যেই সিঙ্গুলার আছে তখন রাইটস হয়েছে। তো যখন সিঙ্গুলার প্লুরাল বা টেন্সের সঙ্গে চেঞ্জ হতে থাকে তখন তাকে ফাইনাইট ভার্ব বলে। আর কোন রকম কিছু পরিবর্তন ঘটছে না সেন্টেন্সে আছে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
তো এটা হলো একটা বেসিক ডিফারেন্স, যেটা হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হচ্ছে যে টেন্সের সঙ্গে বা সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের সঙ্গে চেঞ্জ হতে থাকে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে টেন্সের সঙ্গে বা কোনো সিঙ্গুলার প্লুরাল এর সঙ্গে কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক থাকবে, স্টেবল থাকবে, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো প্রথমত আমরা একটা বেসিক পার্থক্য দেখতে পেলাম যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কিছুই নাই, মেন ভার্ব কি বলে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের ছাড়া ফাইনাইট ভার্ব কম্পালসারি, সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকতেই হবে, কোন একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকতেই হবে, সেটা কম্পালসারি। নন ফাইনাইট ভার্ব নাও থাকতে পারে, কিন্তু যদি শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব দিয়ে সেন্টেন্স এক্সিস্ট করে না, তাহলে নন ফাইনাইট ভার্বকে কি কাজে ব্যবহার করা হয়? ফাইনাইট ভার্বের পারপাস বা উদ্দেশ্য বোঝানোর জন্য নন ফাইনাইট ভার্বকে ব্যবহার করা হয়। ফাইনাইট ভার্বের পারপাস বা উদ্দেশ্য ব্যবহার করার বোঝানোর জন্য নন ফাইনাইট ভার্ব। কিরকম? বলছে স্বাতি অ্যান্ড লেখা রাইট এ লেটার, মানে স্বাতি এবং লেখা এবং একটি চিঠি লিখছে। চিঠি লিখছি কিসের জন্য লিখছে? উদ্দেশ্য কি, পারপাস কি? টু উইন মাই হার্ট, আমার হৃদয় জেতার জন্য, তার জন্য চিঠি লিখছে, তো এটা পারপাস বোঝাচ্ছে। সেম এখানে স্বাতি রাইটস এ লেটার টু উইন মাই হার্ট, এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। এর উদ্দেশ্য হচ্ছে যে এর উদ্দেশ্য বোঝানোর জন্য নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়। তো এটা গেল মোটামুটি একটা বেসিক পার্থক্য। এবার ফাইনাইট, এবার নন ফাইনাইট ভার্ব কিছুই নেই, মেন ভার্ব। এবার এই ফাইনাইট ভার্ব কিছুই নাই, সেটা হচ্ছে মেন ভার্বকেই ফাইনাইট ভার্ব বলা হচ্ছে। এবার আসি নন ফাইনাইট ভার্ব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বে বিশেষত তিনটে ক্যাটাগরি আছে। আমি যদি লিখি নন ফাইনাইট ভার্ব, এর তিনটে ক্যাটাগরি আছে। নন ফাইনাইট ভার্ব একে তিনটে বিশেষ ক্যাটাগরি ভাগ করা হয়। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপেল। এগুলো খুবই শোনা শোনা কথা, কিন্তু অনেকে ভুলেই যায় যে জিরান্ড আর পার্টিসিপেলের মধ্যে পার্থক্য কি, এগুলো কনফিউশন হয়ে যায়। তো আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। ইনফিনিটিভের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। জিরান্ডে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ভি ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। এবার পার্টিসিপেল আবার দুই রকমের হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, আর একটা পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেলের স্ট্রাকচার হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এবার ভুলেই যাবে যে জিরান্ডের স্ট্রাকচার কি, মানে জিরান্ডের যেটা স্ট্রাকচার, এইটা জিরান্ডের যেটা স্ট্রাকচার আর পার্টিসিপেলের যেটা স্ট্রাকচার সেটা একই, তাহলে ভুলেই যাবে। আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, ভুলাবে না কখনো। পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপেল। ইনফিনিটিভ হচ্ছে মানে টু প্লাস ভি ওয়ান। এবার ইনফিনিটিভ এক ধরনের হয় না, আর একটা টাইপ আছে ইনফিনিটিভের, তার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভি ওয়ান, কিন্তু টু লেখা হল, টু বাদ দিয়ে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম, শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্মই হচ্ছে এটা, কিন্তু এক্ষেত্রে প্রথমে টু লাগাতে হয় তারপরে ভি ওয়ান, এইটা। তো এইটা গেল একটা মোটামুটি স্ট্রাকচার। এবার আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি কি, একে একে ইনফিনিটিভ দিয়ে শুরু করি। তো এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের প্রথমে আমি শুরু করছি জিরান্ড দিয়ে, এই সরি ইনফিনিটিভ দিয়ে। তো ইনফিনিটিভ, ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ যেটাকে বললাম টু প্লাস ভি ওয়ান, যেটা হচ্ছে
ভার্বের মেন ভার্বের উদ্দেশ্যকে বোঝাবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। যেমন আমি প্রথমেই একটা এক্সাম্পল দিলাম যে স্বাতি অ্যান্ড লেখা, স্বাতি অ্যান্ড লেখা write a poem to win my heart। যে স্বাতি এবং লেখা দুজনে একটি একটি কবিতা লিখছে আমার হৃদয় জেতার জন্য। তো এখানে রাইটটা হচ্ছে তো ফাইনাইট ভার্ব। এবার এই ফাইনাইট ভার্বের উদ্দেশ্য বলছে নন ফাইনাইট ভার্ব। প্রথমত নন ফাইনাইট ভার্ব এই ফাইনাইট ভার্বের উদ্দেশ্যকে বোঝাচ্ছে, যে ফাইনাইট ভার্বের উদ্দেশ্য কি, পারপাস কি, হোয়াট ইজ দ্য পারপাস। এবার এই নন ফাইনাইট ভার্বটা কি, এখানে এই নন ফাইনাইট ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ। মানে নন ফাইনাইট ভার্বের কোন ক্যাটাগরি এটা, ইনফিনিটিভ। ইনফিনিটিভ দ্য স্ট্রাকচার হচ্ছে 2 প্লাস v1, 2 প্লাস v1, 2 ভার্বের ফার্স্ট ফর্ম। তো এটাই হচ্ছে ইনফিনিটিভ। এবার ইনফিনিটিভ তো বুঝতে পারলাম। এবার যেটা বললাম যে আরেকটা আছে যেটা বেয়ার ইনফিনিটিভ আছে। বেয়ার ইনফিনিটিভ কি, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ এটা খুব কম জনই নাম শুনেছে, মানে খুব কম লোকই জানে বেয়ার ইনফিনিটিভ কি। বেয়ার ইনফিনিটিভ, তো বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যেখানে মানে যেখানে ফর্মটা শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। সেটা কিরকম, যদি মানে কতগুলো ফাইনাইট ভার্ব আছে, 8টা ফাইনাইট ভার্ব আছে, সেই 8টা ফাইনাইট ভার্বের পরই বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করে। মানে মনে করো এই যে সেন্টেন্সটা লিখেছি এটা তো একটা ফাইনাইট ভার্ব, কিন্তু এই ফাইনাইট ভার্ব থাকলে মানে এই ফাইনাইট ভার্বের জন্য এইরকম ইনফিনিটিভ বলছে। এবার কি করে বুঝবো যে কোন ফাইনাইট ভার্বের জন্য বেয়ার ইনফিনিটিভ বলছে, 8টা এমন ফাইনাইট ভার্ব আছে সেগুলা লিস্ট করা, সেই 8টা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে পরে পরে এখানে ইনফিনিটিভ হবে না, পারপাস বোঝানোর জন্য সেখানে বেয়ার ইনফিনিটিভ লাগবে। তো কি কি সেই 8টা ওয়ার্ড, সেই 8টা ওয়ার্ড হচ্ছে হার্ড শোনা, সি দেখা, ওয়াচ নোটিস, হেল্প লেট, বিড, হার্ড, সি, ওয়াচ, নোটিস, আর একটা হচ্ছে মেক। বাস এই 8টা যদি ফাইনাইট ভার্ব সেন্টেন্সে থাকে, হার্ড শোনা, সি দেখা, ওয়াচ লক্ষ্য করা, নোটিস নোটিস করা, হেল্প সাহায্য করা, লেট অনুমতি করা, বিড মানে কোনো কিছু অনুমতি দেওয়া, মেক কোনো কিছু করা, এই 8টা বেয়ার ইন এই 8টা বেয়ার এই 8টা ফাইনাইট ভার্ব যদি সেন্টেন্সে থাকে তাহলে পরে সেক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ হবে না, বেয়ার ইনফিনিটিভ হবে। মানে কি, সেখানে যদি শুধু উইন হবে, টু উইন হবে না। সেটা কি আমি আরো ভালো করে বুঝাচ্ছি উদাহরণ দিয়ে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে 8টা মানে যে বেয়ার ইনফিনিটিভ আছে, এই 8টা বেয়ার ইনফিনিটিভকে আমি মনে রাখবো কি করে, আমি এই 8টা বেয়ার ইনফিনিটিভকে মনে রাখবো কি করে। যেমন আমি একটা উদাহরণ দিই, তারপর আমি বলছি। যদি এরকম থাকে সেন্টেন্সটা যে, এটা মুছে দিই, যদি এরকম একটা এক্সাম্পল দিই, লেখা লেখা হার্ড হিম, এবার আমি এখানে ড্যাশ দিলাম, ড্যাশ নয় আমি নিচ্ছি হার্ড হিম টু স্পিক হবে না শুধু স্পিক হবে, ট্রুথ।
কোশ্চেন হচ্ছে লেখা হার্ড হিম টু স্পিক হবে না স্পিক হবে। এখানে টু স্পিক যদি হয় তাহলে হচ্ছে ইনফিনিটিভ, আর যদি শুধু স্পিক হয় তাহলে বেয়ার ইনফিনিটিভ। তো এদের মধ্যে কোনটা হবে? তো এইখানে কি আছে, ফাইনাইট ভার্ব কি আছে, হার্ড মানে শোনা, হেয়ারের ভার্ব ফর্ম হচ্ছে শোনা। তো লেখা শুনেছিল তাকে সত্যি কথা বলতে। তো এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো যদি এই বললাম এই 8টা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে পরে কিন্তু ইনফিনিটিভ হবে না, এখানে হবে বেয়ার ইনফিনিটিভ, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। V1 এই 2 প্লাস V1 হবে না, শুধু V1 হবে, শুধু V1। মানে লেখা হার্ড হিম স্পিক ট্রুথ, টু হবে না। তাহলে যদি কারোর ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভের ধারণা ঠিক থাকে, স্বচ্ছ থাকে, তাহলে সে লিখতে গিয়ে ভুল লিখবে না গো, নাহলে পরে টু স্পিক লিখে দিয়ে চলে যাবে, তো ভুল হয়ে যাবে তখন লেখাতে। আর এই ভুল লেখার জন্যই কনফিডেন্স থাকে না, সবসময় মনে রাখবে যে আমি ঠিক লিখলাম তো। যখনই মানে কনসেপচুয়াল ক্লারিটি থাকে না, যখনই স্বচ্ছ ধারণা থাকে না, তখনই এই ভুলটা হয়। তো এই জিনিসটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো এইরকম যদি এই বেয়ার ইনফিনিটিভ গুলো থাকে সেন্টেন্সের মধ্যে, সরি, সেন্টেন্সের মধ্যে যদি এই ফাইনাইট ভার্ব গুলো থাকে, এই 8টা ফাইনাইট ভার্ব হার্ড, সি, ওয়াচ, নোটিস, হেল্প, লেট, বিড, মেক যদি থাকে, তাহলে পরে বেয়ার ইনফিনিটিভ হবে, তাহলে বিয়ার ইনফিনিটিভ হবে। আর যদি এগুলা না থেকে অন্য কিছু ফাইনাইট ভার্ব থাকে, অন্য কিছু ফাইনাইট ভার্ব, তাহলে পরে সেখানে এই ইনফিনিটিভ হবে 2 প্লাস V1। এবার প্রশ্ন হচ্ছে যে বিয়ার ইনফিনিটিভ, 8টা বিয়ার ইনফিনিটিভ মনে রাখবো কি করে? ভুলে যাবো। আমি মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি। মনে করো আমি যেটা বলছি একটা গল্প বলছি, সেই গল্পটা শোনো, তাহলে সব মনে হয়ে যাবে। মনে করো এখানে আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমি বাইরে একটা ধম করে আওয়াজ শুনতে পেলাম, কিছু একটা হয়েছে, তো ওগুলো শুনতে পেলাম, হার্ড, আমি শুনতে পেলাম। শুনে আমি কি করবো, বাইরে দৌড়ে যাবো, দৌড়ে কি করে দেখবো, সি, দেখবো কি হয়েছে। দেখার পর আমি দেখি যে ওয়াচ, আরো ভালো করে দেখবো, দেখি যে দুটো গাড়ি ধাক্কা লেগে গেছে, তো একজন পড়ে গেছে, পা ভেঙে গেছে। তারপর আমি ওখানে গিয়ে নোটিস করবো জিনিসটাকে, নোটিস করার পর আমি তাদেরকে হেল্প করার জন্য ছুটে যাবো, হেল্প করার জন্য ছুটে গিয়ে তখন আমি কি করব, মানে সব মানে লোক, কিছু লোক জড়ো করে তাদের বলবো লেট, মানে মানে বিট মানে অনুমতি দেওয়া, অনুমতি দেবো, লেট মানে নিয়ে যাও, মেক মানে কিছু একটা করো, হসপিটাল বা কিছু নিয়ে যাও। তাহলে কি হবে, আমি এখান থেকে কিছু একটা শব্দ শুনলাম, হার্ড দিয়ে দেখতে গেলাম, সি, তারপর ওয়াচ করলাম, তারপর নোটিস করলাম, তারপর হেল্প করলাম, তারপর লেট বললাম যে নিয়ে যাও, লেট বিড অনুমতি দিলাম, মেক কিছু একটা করো। এইটা তো একটু মনে মনে থেকে যাবে এই জিনিসটা। তো এটা গেল ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কি আর বেয়ার ইনফিনিটিভ কি মোটামুটি বোঝা গেল, একটা স্বচ্ছ ধারণা পাওয়া গেল। এবার আছে জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড, জিরান্ডকে ভার্বাল নাউনও বলে, ভার্বাল নাউনও বলে জিরান্ডকে। কেন ওকে ভার্বাল নাউন বলে সেটা দেখছি। আমরা যখনই টিভি খুলতে দেখি, তখনই বা যখন আমরা কোনো সিনেমা দেখি, সিনেমার শুরুতেই একটা কথা বলে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মানে টিভিতে যখনই বা টিভিতে হোক বা মোবাইলে হোক, যখন সিনেমা দেখি তখন সিনেমার শুরুতে বলে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এইখানে যে স্মোকিং, এইটাই হচ্ছে জিরান্ড। এর স্ট্রাকচারটা কি, জিরান্ডের স্ট্রাকচার কি বলেছিলাম, V1 প্লাস আইএনজি, এটাই বলেছিলাম স্ট্রাকচার। তো এটা কি আছে, V1 প্লাস আইএনজি। এবার কি, সাবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, সাবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, তাছাড়া কেউ সাবজেক্ট হতে পারে না। তো এইখানে এ দেখো সাবজেক্টের মতো কাজ করছে, এইটা ভার্বের কাজ করছে, বাকি এদিকে অবজেক্ট। তো এইটা যে সাবজেক্টের মতো কাজ করছে, স্মোকিং হচ্ছে সাবজেক্ট,
তো এইখানে যেটা সাবজেক্ট, এটা কিরকম সাবজেক্ট? সাবজেক্ট তো বললাম হয় নাউন হতে পারে না প্রোনাউন হতে পারে। তো সেই জন্যই এইখানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আন্ডার জিরান্ড, আর জিরান্ডকে বলা হচ্ছে ভার্বাল নাউন। আমি বললাম এখানে নাউন হতে পারে সাবজেক্ট, এই জন্য কি বলে ভার্বাল নাউন। মানে যে নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে, তাকে বলা হয় ভার্বাল নাউন। সেই জন্য জিরানকে বলা হয় ভার্বাল নাউন। তো সেই জন্য এটা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে অনেকে ভাবতো যে স্মোকিং এটা তো ভার্ব, এখানে কি করে সাবজেক্ট হতে পারে, কিন্তু এটা এইভাবেই হয়, কারণ এটা নন ফাইনাইট ভার্ব আর স্ট্রাকচারটা এরকম, সেই জন্য ভার্বাল নাউন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। Parking is not allowed here. Parking is not allowed here. মানে এখানে গাড়ি পার্ক করার অনুমতি নেই। তো এই যে পার্কিং, এটা কি? V1 প্লাস আইএনজি। V1 প্লাস আইএনজি, তাহলে এটা কি হলো? এটা হলো ভার্বাল নাউন, তাই এখানে সাবজেক্ট মতো ব্যবহার হয়েছে। তো এইটাই হচ্ছে জিরান্ড। তো জিরান্ড কি সেটা বোঝা গেল। এরপর আসি পার্টিসিপেল। পার্টিসিপেল কি? পার্টিসিপেল দুটো আছে বলেছি, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা পাস্ট পার্টিসিপেল। তো প্রথমে আছে প্রেজেন্ট পার্টিসিপেল। এবার প্রেজেন্ট পার্টিসিপেলের স্ট্রাকচার কি বলেছিলাম? V1 প্লাস আইএনজি। তাহলে তখন কি বলবে? ও স্যার, আপনি তো বললেন যে জিরান্ডের স্ট্রাকচার V1 প্লাস আইএনজি, আবার বলছেন পার্টিসিপেলের স্ট্রাকচার V1 প্লাস আইএনজি। তাহলে তো ভুলিয়ে গেল। দেখি কিভাবে ভুলিয়ে যায়। আমি আগে লিখেছিলাম স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এইখানে এবার যদি জিজ্ঞেস করে যে স্মোকিংটা কি, এবার কনফিউজ। বলে স্যার এটা তো প্রেজেন্ট পার্টিসিপেলও হতে পারে, কারণ V1 প্লাস আইএনজি। আবার জিরান্ডও তো হতে পারে, কারণ V1 প্লাস আইএনজি। তো V1 প্লাস আইএনজি শুধু যদি জিরান্ড জানা থাকে আর পার্টিসিপেলকে জানা না থাকে, তাহলে ভুলই হবে। তো এইটা জিরান্ড, এটা পার্টিসিপেল না। তাহলে পার্টিসিপেল কোনটা? পার্টিসিপেল হচ্ছে I saw a burning house। মানে আমি একটি জ্বলন্ত বাড়ি দেখেছিলাম। জ্বলন্ত বাড়ি মানে যে বাড়িতে আগুন লেগে গেছিল, দাউ দাউ করে জ্বলছিল, সেটা আমি দেখেছিলাম। এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে ও স্যার এইটার সঙ্গে এটা কি পার্থক্য স্যার? এইটার সঙ্গে পার্থক্য হচ্ছে যে পার্টিসিপেলকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ, জিরান্ডকে বলা হয় ভার্বাল নাউন, আর পার্টিসিপেলকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। মানে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর জিরান্ড নাউনের মতো কাজ করে। তো যদি বলা হয় হাউসটা হচ্ছে নাউন, আমি কেমন বাড়ি দেখেছিলাম? জ্বলন্ত বাড়ি দেখেছিলাম। তাহলে নাউনকে যে কোয়ালিফাই করে, নাউনের যে গুণগান গায়, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে আমি কেমন ছেলে, ছেলেটা হচ্ছে নাউন, লম্বা ছেলে। ও কেমন ছেলে, ফর্সা ছেলে। তো লম্বা ছেলে, ফর্সা ছেলে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে নাউনের গুণ গায়। মানে সেটা পজিটিভ গুণ হতে পারে, নেগেটিভ গুণ হতে পারে। আমি কেমন ছেলে, কালো ছেলে, তাহলে কালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
তো আমি একটি বাড়ি দেখেছিলাম, কেমন বাড়ি? জ্বলন্ত বাড়ি। তো বাড়িটা হয়ে গেল জ্বলন্ত বাড়ি। জ্বলন্তটা কি? জ্বলন্তটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন বাড়ি দেখেছিলাম? জ্বলন্ত বাড়ি। এই যে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের এই যে ফর্মটা আছে V1 প্লাস আইএনজি, সেইটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এমন একটা নন ফাইনাইট ভার্ব যাকে কিনা বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। তাই সে সবসময় নাউনকে কোয়ালিফাই করবে, সে তো নাউন নয় নিজে, নাউনকে কোয়ালিফাই করবে। এবার যদি তা বলে এমন নয় যে বার্নিং মানি অ্যাডজেক্টিভ আর স্মোকিং মানি নাউন, এটা নয়। দেখতে হবে সেন্টেন্সে সে কিভাবে অ্যাপ্লাই হয়েছে, সেন্টেন্সে সেটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে সেটা না দেখে বোঝা যাবে না। কেন? আমি আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে পরে কনফিউশনটা বোঝা যাবে, ক্লিয়ার হবে। আমি যদি এইটা লিখি, বার্নিং ইজ সো পেনফুল, মানে মানে যখন কিছু জ্বলে না সেটা খুবই কষ্টদায়ক। এখানে বার্নিং কি? এখানে বার্নিং পার্টিসিপল নয়, এখানে বার্নিং হয়ে গেছে জিরান্ড, কারণ V1 প্লাস আইএনজি আছে। আর এটা কি করছে? সাবজেক্টের মতো কাজ করছে, নাউন, ভার্বাল নাউন হয়ে গেল। কারণ নাউনই একমাত্র, নাউন বা প্রোনাউন সাবজেক্ট হতে পারে। তো এইখানে সাবজেক্টের মতো কাজ করছে, সেই জন্য অ্যাজ এ নাউন হিসেবে কাজ করছে, সেই জন্য হয়ে গেল ভার্বাল নাউন। কিন্তু এর প্রয়োগ যখন এইখানে হয়ে গেল, কাউকে কোয়ালিফাই করছে, সে হয়ে গেল ভার্বাল অ্যাডজেক্টিভ। তো আশা করি পার্টিসিপেল আর জিরান্ডের মধ্যে, প্রেজেন্ট পার্টিসিপেল আর জিরান্ডের মধ্যে পার্থক্যটা বোঝা যাবে। এরপর আসি আজকে অন্তিম টপিক, সেটা হচ্ছে